নমস্কার শ্রোতা বন্ধুরা, কাহিনী ক্লাসিক্সের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে জয়ন্ত মানিক সিরিজের কাহিনী নিতান্ত হালকা মামলা। আজকের গল্প পাঠে অভিক সাহা, বিভিন্ন চরিত্রে পার্থ, RNM অভিষেক, দিব্যেন্দু, দেবাঞ্জন, আইভি, সৌরভ সাহা এবং ফিদা। নাট্যরূপ মোহর, শব্দ সংযোজন ও আবহ সায়র, প্রচ্ছদে রাকিব, গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। শুরু হচ্ছে আজকের গল্প নিতান্ত হালকা মামলা। ফুরিয়ে গিয়েছে প্রাতরাশের পালা, সাঙ্গ হয়েছে সংবাদপত্র পাঠ। জয়ন্তর ইচ্ছা বাঁশি সাধে, মানিকের স্বাদ 2-1 চাল দাবা খেলে। এমন সময় কালীবাবুর প্রবেশ, দুজনেরই সাধে পড়ল বাধা। বাবু কালীপ্রসন্ন রায়চৌধুরী দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার, কিন্তু একরকম স্থায়ীভাবেই শিকড় গেড়েছেন কলকাতায়। জয়ন্তদের পাড়ার লোক এবং প্রায় বন্ধুও বটে। বয়স 60-এর কম হবে না, মাথার চুল কার্পাস তুলোর মতো ধবধবে, কিন্তু গায়ের টকটকে রঙের জেল্লা এখনও ময়লা হয়নি এবং লম্বা চওড়া দেহখানিও বেশ শক্ত সামর্থ্য। একাধিক জ্যোতিষী রজত মুদ্রার বিনিময়ে ভবিষ্যৎবাণী করেছেন, অন্তত 85 বছর বয়স পর্যন্ত তিনি যে কোনো যমদূতকে কদলি প্রদর্শন করতে পারবেন এবং সেই জন্যে বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের পক্ষপাতী হয়েও কালীবাবু দিব্য সপ্রতিভ মুখে নিষ্করুণ পৃথিবীর বক্র দৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে পারেন। পরমায়ুর বাকি এখনো সিকি শতাব্দী, সে তো বহু কালের ব্যাপার। বয়সে বিয়ে করেছি তো হয়েছে কি, দীর্ঘজীবীকে আবার বুড়ো বলে খোটা দেওয়া কেন বাবু? কালীবাবুর মনের ভাবখানা হচ্ছে এই রকম। জ্যোতিষীদের কথায় তার অটল নির্ভরতা। মানিক কিঞ্চিত বিস্মিত স্বরে বলে উঠল, আরে কালীবাবু যে, ভোরবেলা তো আপনার কাছে অবেলা, এমন অসময়ে বৌদি রঙিন আঁচল ছেড়ে আমাদের মতো চিরকুমারদের খাস্তা আস্তানে কেন শুনি? কিন্তু জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে কালীবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন অসুস্থ। কালীবাবুর প্রফুল্ল মুখে অসুস্থতার ছাপ কেউ দেখে না। জয়ন্তর বিস্ময়ের কারণ আছে। কালীবাবু অবসাদগ্রস্তের মতো একখানা চেয়ারের উপরে অঙ্গভার ন্যস্ত করে বললেন, হ্যাঁ জয়ন্তবাবু, আমি অসুস্থ, কিন্তু দেহের নয়, মনের অসুখ। সরকার সব জমিদারি হস্তগত করবেন বলে আজকাল কোনো জমিদারেরই মন সুস্থ নয়। কালীবাবু কি তাই? জয়ন্তর চিন্তা স্রোতে বাধা দিয়ে কালীবাবু হঠাৎ বললেন, আচ্ছা জয়ন্তবাবু, শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন, আমাকে একটু সাহায্য করতে পারবেন? জয়ন্ত অল্পক্ষণ নির্বাক হয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনাকে আমরা কোন দিক দিয়ে সাহায্য করতে পারি? আপনার কি কিছু চুরি গিয়েছে? কালীবাবু বিমর্ষভাবে মাথা নেড়ে বললেন, চুরি? না 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 না, আমার কিছু চুরি যায়নি। চুরি গেলে আমি এতটা চিন্তিত হতাম না, আর সরকারি পুলিশ থাকতে আপনাদের বিরক্ত করতেও আসতাম না। তবে এই চিঠিখানা পড়ে দেখুন, এটা কাল বিকেলে পেয়েছি। কালীবাবু নিজের পকেট থেকে একখানা খাম বার করে জয়ন্তর দিকে এগিয়ে দিলেন। কালীবাবুর ডান হাতের দিকে চেয়ে জয়ন্ত বলল, আপনার বুড়ো আঙুল আর তর্জনীর ওপরে পট্টি বাঁধা কেন? একটা ঘরের 2 দরজার মাঝখানে পড়ে কাল বড়ই চোট লেগেছে, ডাক্তার ডাকতে হয়েছিল। আজ আর আঙুল দুটো নাড়াতেই পাচ্ছি না, কিন্তু ও কথা নিয়ে এখন আর মাথা ঘামানোর দরকার নেই। চিঠিখানা আগে একবার পড়ে দেখুন। খামের দিকে তাকিয়ে জয়ন্তর চোখ একটু চমকে উঠল। তার উপরে হাতের লেখা নেই। ছাপা বই থেকে কতকগুলো অক্ষর কেটে নিয়ে পরপর বসিয়ে কালীবাবুর নাম ও ঠিকানা লেখা হয়েছে। সাধারণ সরকারি খাম, আমহার্স্ট স্ট্রিট পোস্ট অফিসের ছাপ মারা। খামের ভিতরের কাগজও চিঠির কাগজ নয়, সাধারণ ফুল স্ক্যাপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে ব্যবহার করা হয়েছে। চিঠির কথাগুলো মুদ্রিত পুস্তকের অক্ষর কেটে বসানো। কথাগুলো এই,
শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী সমীপেশু মহাশয়। আমার স্ত্রী মাধবী বিধবা নয়, আমি তার বৈধ স্বামী, এবং বলা বাহুল্য আজও বহাল তবিয়তে সশরীরে বিদ্যমান। স্বামী বর্তমান থাকতে হিন্দু স্ত্রীর দ্বিতীয়বার বিবাহ হতে পারে না, অথচ শুনছি আমার স্ত্রীকে আপনি আবার বিবাহ করেছেন। এটা যে গুরুতর অপরাধ, আশা করি আপনি তা স্বীকার করবেন। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব। ইতি নিবেদক শ্রী মোহিতোষ সেন। পত্রখানা পাঠ করে জয়ন্ত নীরবে কালীবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। আমার বিবাহের বিষয়ে আপনাদের নিশ্চয়ই কিছু অজানা নেই? না, জয়ন্তুর তা অজানা নেই। ব্যাপারটা হচ্ছে এই রকম। নিঃসন্তান অবস্থায় কালীবাবুর প্রথম সহধর্মিণী পরলোক গমন করেন 1940 খ্রিস্টাব্দে। বিপুল বিত্তের মালিক হয়েও সন্তানের অভাবে কালীবাবুর দুঃখের সীমা ছিল না। তার তারাপ্রসন্ন নামে এক ভ্রাতুষ্পুত্র আছে বটে, কিন্তু তার নাম তিনি মুখেও আনেন না। সে হচ্ছে মদ্যপ, জুয়ারি ও অকর্মণ্য। নিজের সমস্ত সম্পত্তি অনায়াসে উড়িয়ে দিয়েছে খোলামকুচির মতো, এবং কালীবাবুও তাকে আর নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দিতে রাজি নন। যোগ্য উত্তরাধিকারীর অভাবে তার জীবন হয়ে উঠেছিল অশান্তিময়। অবশেষে অনেক ভেবে চিন্তে ও বন্ধুবান্ধবদের পরামর্শ নিয়ে 1946 খ্রিস্টাব্দে তিনি বিধবা মাধবী দেবীর পাণিগ্রহণ করেন। তখন মাধবীর বয়স 20 বৎসর এবং কালীবাবু 50-এর কোঠা পার হয়ে গিয়েছেন। সুতরাং বরকন্যার এই মিলন যে রাজ্যটক বলে গণ্য হয়নি সে কথা বলা বাহুল্য। ভার্যার সার্থকতা পুত্রের জন্যেই। অনেকের কাছে শাস্ত্রবাক্য আউড়ে কালীবাবু তা প্রমাণিত করতে চেয়েছিলেন বটে, কিন্তু শুধু শাস্ত্রের নির্দেশ পালনের জন্যই যে তিনি পুনর্বিবাহ করতে চেয়েছিলেন এটা একেবারে পূর্ণ সত্য না হতেও পারে। কেবল যুবতী নয়, মাধবী ছিল পরমা সুন্দরী। এই অসম মিলন মাধবী কিভাবে গ্রহণ করেছিল বাইরে তা প্রকাশ পায়নি, কিন্তু সে বুদ্ধিমতীর মতো মুখে কোনো প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করবার যোগ্যতা তার ছিল না। শৈশব থেকেই সে বাপ মাহারা, দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘরে অনাদরে মানুষ। তার উপরে প্রথম যৌবনেই স্বামী হারিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল অনাথ আশ্রমে। অতএব এখানে তার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন উঠতেই পারে না। বরং বলা যায় যে এই দ্বিতীয় বিবাহটা তার পক্ষে হয়ে দাঁড়িয়েছিল সাপে বরের মতো, কারণ কালীবাবু যুবক না হলেও ধনকুবের। তার বৈধব্যের পিছনেও আছে একটুখানি ইতিহাস। 1940 খ্রিস্টাব্দে মোহিতোষ সেনের সঙ্গে যখন তার বিবাহ হয় তখনও সে হয়নি উদ্ভিন্ন যৌবনা। বিবাহের অল্পদিন পরেই দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে ফৌজে চাকরি নিয়ে মোহিতোষ মিশরে চলে যায়। তারপর 1941 খ্রিস্টাব্দে মিশর থেকে সরকারি খবর আসে যে কোনো একটা যুদ্ধের পর থেকে মোহিতোষ সেন মিসিং, অর্থাৎ নিখোঁজ। তারপর একে একে কয়েক বছর কেটে যায়, কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অতএব স্বাভাবিকভাবেই সকলে ধরে নেয় যে মোহিতোষ আর ইহলোকে বর্তমান নেই। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থ দাঁড়ায় যে মৃত্যু, এইটাই দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু 1941 খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ মোহিতোষের আত্মা যে এখন প্রেতলোকে বাস করছে না, 1954 খ্রিস্টাব্দে আগস্ট মাসে লিখিত তার পত্রে সেই সত্যটাই প্রমাণিত হয়েছে। বিস্ময়ের কথা, কিন্তু অসম্ভব নয়। পাশ্চাত্য দেশে অগুন্তিবার দেখা গিয়েছে এমন ব্যাপার। জয়ন্ত মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা রীতিমতো নাটকীয় হয়ে উঠেছে। বাঙালি জীবনে এমন ঘটনা খুব একটা ঘটে না। কালীবাবু বললেন, এখন আমি কি করব? মানিক বললে, কি করা উচিত তার কিছুই কি আপনি স্থির করতে পারেননি? বিশ্বাস করুন, আমি একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আর সেই জন্যই তো আপনাদের সাহায্য চাই। কিন্তু কিরকম সাহায্য? এই পত্রখানা দেখে আপনার কি মনে হয়? আর 5 জনের যা মনে হতে পারে তাই, অর্থাৎ বিশেষ কিছুই নয়। প্রথমত, পত্রলেখক নিজের হস্তাক্ষর গোপন করতে চায়। দ্বিতীয়ত, লেফাফা সরকারি।
কাগজেও কোনো বিশিষ্টতা নেই। এর ওয়াটারমার্কই পাওয়া যায় বটে, হাওয়ার্ড স্মিথ, বেলফাস্ট বন্ড, মেড ইন ক্যানাডা, কিন্তু এও হচ্ছে খুব সাধারণ। আগে হ্যাঁ, আমিও ওই মার্কা মারা ফুলস্কেপ কাগজ ব্যবহার করি। জয়ন্ত ভুরু সংকুচিত করে বলল, তাই নাকি? আপনি ওই একই কাগজ ব্যবহার করেন? তাহলেই বুঝুন, এরকম কাগজ আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করতে পারি, আবার আরও অনেকেও ব্যবহার করতে পারেন। তাই বলছিলাম, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আন্দাজ করা যেতে পারে। পত্রলেখক নিজের ঠিকানা দেয়নি, সে নিজের হাতের লেখাও কারুকে দেখাতে চায় না। এই লুকোচুরির কারণ কি? অথচ সে নিজেকে আড়ালে নিয়ে রাখতে চায় না, কারণ সে নাকি শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে। সুতরাং কোনো রকম লুকোচুরি এখানে যুক্তিহীন বলে মনে হয় নাকি? এই ব্যাপারটা নিয়ে আমিও মনে মনে মাথা ঘামাচ্ছি। চিঠিখানা লিখেছে নিশ্চয়ই কোনো মতলববাজ লোক। আমার সন্দেহ হয় লোকটার মনে বিশেষ কোনো মন্দ অভিসন্ধি আছে, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছি না। চিঠিখানার ধরন ধারণ অনেকটা উড়ো চিঠির মতো। উড়ো চিঠি প্রায়ই ভিত্তিহীন হয়। কিংবা কেউ হয়তো আমাকে ব্ল্যাকমেল করার ফিকিরে আছে। তাও অসম্ভব নয়। কিন্তু এ সবই তো আন্দাজি কথা। আমি আপনাদের কাছে এসেছি একটা নিশ্চিত নির্দেশ পাওয়ার আশায়। কালীবাবু, এত তাড়াতাড়ি নিশ্চিতভাবে কিছু বলা চলে না। আমাকে একটু ভাববার সময় দিন। মনে হচ্ছে একটা পথও যেন খুঁজে পেয়েছি। আমরা কাল সকালে আপনার সঙ্গে দেখা করব। সেই সময় হয়তো কোনো কথা বলতেও পারবো। পরদিন প্রভাতে যথাসময়ে কালীবাবুর বাড়ির দিকে পদচালনা করল জয়ন্ত ও মানিক। মানিক শুধলে, কাল দুপুরে তুমি কোথায় অদৃশ্য হয়েছিলে? আমি এসে ফিরে গিয়েছি। গিয়েছিলাম সৌরিনের কাছে। কলেজের সৌরিন মিত্রের কথা তোমার মনে আছে? সৌরিন মিত্র? এক সৌরিন মিত্র তো আমাদের সঙ্গে 4th ইয়ার পর্যন্ত পড়েছিল। তুমি কি তার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সেই। আমি জানতাম সৌরিনের এক ভাই বারিন দ্বিতীয় মহাযুদ্ধের সময় পল্টনে যোগ দিয়ে উত্তর আফ্রিকায় গিয়েছিল। তার সঙ্গেই ছিল আমার দরকার। তার সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? বিশেষ কিছুই নয়, আমি খালি জানতে গিয়েছিলাম ফৌজে মোহিত সেন নামধারী কোনো ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা। ওহো, বুঝেছি বুঝেছি। তারপর কি জানতে পারলে? জানলাম মোহিত সেন নিখোঁজ হলেও যুদ্ধে মারা পড়েনি। তারপর? ব্যাপারটা আরেকটু ফলা করে বলছে, শোনো। মোহিতোষের কথা তুলতেই বারিন উত্তেজিতভাবে বলে উঠল, ব্ল্যাকগার্ড। সে ভারতের বাইরে বাঙালির নাম ডোবাতে চেয়েছিল। আমি বললাম, কেন? বারিন তখন বলল, লড়াই শুরু হতেই সে যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। প্রথমে এটা জানা যায়নি, তাই তার নাম বেরিয়েছিল নিখোঁজদের তালিকায়। তারপর সব কথা প্রকাশ পায়, তাকে নিয়ে খোঁজাখুঁজি চলে, কিন্তু তার নাগাল পাওয়া যায় না। ধরা পড়লে ডিজার্টার বলে সামরিক আদালতে নিশ্চয়ই তার কঠিন শাস্তি হতো। বুঝেছ মানিক? এতদিন পরে সেই বীরপুরুষই দুষ্ট গ্রহের মতো আবির্ভূত হয়েছেন বেচারা কালীবাবুর ভাগ্য গগনে। ব্যাপারটা দেখছি বড়ই ঘোরালো হয়ে উঠল। সৈনিক বেশে বারিন আর অন্য দুই বন্ধুর সঙ্গে তোলা মোহিতোষের একখানা ফটো আমি সংগ্রহ করেছি। ভবিষ্যতে সেখানে কাজে লাগলেও লাগতে পারে। বিশেষ কাজ লাগবে বলে মনে হয় না। ভারত আজ স্বাধীন, আর মোহিতোষ ছিল ইংরেজ আমলের সেপাই। ডিজার্টার বলে এখন কেউ তাকে গ্রেপ্তার করতে চাইবে কি? বোধ হয় না। আর সেই জন্যই তো এতদিন পরে এই কাপুরুষ আত্মপ্রকাশ করতে সাহসী হয়েছে। কিন্তু একটা প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না। আত্মপ্রকাশ করতে উদ্যত হয়েও সে নিজের ঠিকানা আর হাতের লেখা লুকোতে চায় কেন? ঠিক বলেছ, এর মধ্যে যেন কোনো শয়তানির ইঙ্গিত পাওয়া যায়। এখন এই কথা চাপা দাও। এই আমরা কালীবাবুর বাড়ির কাছে এসে পড়েছি। জয়ন্ত ও মানিক সচমকে দেখলে কালীবাবুর দরজার সামনে ছোট এক জনতা। তার মধ্যে আবিষ্কার করা যায় একাধিক লাল পাগড়িকেও। মানিক সবিস্ময়ে বললে, এখানে আবার পুলিশ হাঙ্গামা কেন? ঠিক সেই সময়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ভূপেন চক্রবর্তী। মেদ দোষাক্রান্ত কিন্তু দশাশয়ী চেহারা, ভারিক্কে চালচলন। উপরিতন কর্মচারী ছাড়া দুনিয়ার আর সকলের প্রতি দৃষ্টিপাত করেন কৃপালু নেত্রে। জয়ন্ত মানিক তাকে চিনত, কারণ
কোনো কোনো মামলায় তাদের পুরনো বন্ধু ও পরামর্শ প্রার্থী ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে ভূপেনবাবুর দেখা পাওয়া গিয়েছে কয়েকবার। তাদের দেখেই ভূপেনবাবু বলে উঠলেন, আরে আরে কি ব্যাপার, মরা পড়তে না পড়তেই শকুনির টনক নড়ে? মশাইয়ের উপমাটার অর্থ বুঝলুম না। অর্থটা কি এতই দুর্বোধ্য? কিন্তু গোড়াতেই জেনে রাখুন মশাই, সুন্দরবাবুর মতো আমিও আপনার সাহায্য প্রার্থী নই। নিজের মামলার ভার আমি নিজেই বহন করতে পারি। বাবা, আর তাছাড়া এটা তো মামলার মতো মামলাই নয়, এ হচ্ছে নিতান্তই হালকা মামলা। যে কোনো শিশুও এর তদবির করতে পারে। আপনি কি সব বাজে বকছেন? আমরা কোনো মামলার ভার নেবার জন্য এখানে আসিনি। কালীবাবু ডেকেছেন তাই আমরা এসেছি। আমরা তার বন্ধু। কালীবাবু আপনাদের ডেকেছেন, কিন্তু তিনি এখন কোথায়? কেন, তিনি কি বাড়িতে নেই? বাড়িতেও নেই, পৃথিবীতেও নেই। মানে? কাল রাত্রে তিনি আত্মহত্যা করেছেন। এই অপ্রত্যাশিত সংবাদে জয়ন্ত মানিক একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের মন এই কথা বিশ্বাস করতে চাইল না, এবং তাদের মুখের উপরে ফুটে উঠল সেই মনের কথা। ভূপেনের শিক্ষিত দৃষ্টি সে কথাটা বুঝতে ভুল করল না। মুখ টিপে মৃদু হেসে তিনি বললেন, যা ভাবছেন তা নয়। কালীবাবু যে আত্মহত্যা করেছেন তাতে আর একটুও সন্দেহ নেই। ততক্ষণে জয়ন্ত নিজেকে সামলে নিয়েছে। কালীবাবুর অভাবনীয় অপঘাতের সংবাদ পেয়ে সাধারণ লোকের মতো তারও মন প্রথমটা আচ্ছন্ন হয়ে গিয়েছিল বটে, কিন্তু তারপরেই জাগ্রত হয়ে উঠল তার তীক্ষ্ণ ধার নিশ্চিত গোয়েন্দা বুদ্ধি। যে কোনো পরিস্থিতির মধ্যে যা থাকে সর্বদাই অবিচল ও অবিভ্রান্ত। সে বেশ সহজভাবেই বললে, মৃতদেহ কি এর মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে? না, ওপরওয়ালাদের আদেশের অপেক্ষা করছি। বলছি, কালীবাবু ছিলেন আমাদের বন্ধু। শেষবারের জন্য একবার তাকে দেখতে পাবো কি? এসব জায়গায় বাইরের বাজে লোকের প্রবেশ নিষেধ, তবে আপনি পরিচিত ব্যক্তি, অতএব আমার আপত্তি নেই। কিন্তু এখানেও যেন শখের গোয়েন্দাগিরি করে আপনি আমার ওপর টেক্কা মারবার চেষ্টা না করেন, কারণ আমি সুন্দরবাবু নই। আমি বলছি এটা আত্মহত্যার মামলা। সব দেখে শুনে আপনাকেও আমার কথাই মানতে হবে। ঘাবড়াচ্ছেন কেন? তাই সই। ভূপেনের পিছনে পিছনে জয়ন্ত মানিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হল। সেটা হচ্ছে কালীবাবুর একাধারে বসবার ও পড়বার ঘর। আকারে বড়ই বলতে হবে। 3 দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি। যেদিকে দেওয়াল ঢাকা আলমারি নেই সেই দিকে 3টি জানালা ও ঘরে ঢুকবার জন্য একটি মাত্র দরজা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল ও তার 3 দিকে 4খানা ও একদিকে 1খানা চেয়ার। টেবিলের উপরে লেখবার প্যাড, দোয়াতদান, কলমদান, কাগজ চাপা, খানকয় বই ও অন্যান্য টুকিটাকি জিনিস। ঘরের এক কোণে একটা টাইপরাইটারের ছোট টেবিলের উপরে টাইপ করার যন্ত্র। জয়ন্ত জানত সেটা হচ্ছে কালীবাবুর বাংলা টাইপরাইটার। তিনি নিজে ব্যবহার করতে ভালোবাসতেন। বড় টেবিলের একপাশে কিছু তফাতে একখানা ইজি চেয়ার, এবং তারই উপরে দেখা যাচ্ছে অর্ধ শোয়ানো অবস্থায় হতভাগ্য কালীবাবুর মৃতদেহ। তার মাথাটি বাঁ কাঁধের উপরে লুটিয়ে পড়েছে, এবং ডান রগের একটা গভীর ভীতিকর ও রক্তাক্ত ক্ষত। মুখ ও বুকের কতক অংশের উপরেও চেয়ারের একদিকে রক্ত জমাট বেঁধে আছে, এবং মেঝের উপরেও রয়েছে চাপ চাপ রক্ত। ইজি চেয়ারের চ্যাটালো হাতলের উপরে পড়ে আছে তার ডান হাতখানা, এবং সেই হাতের মুষ্টির মধ্যে রয়েছে একটা রিভলভার। ট্রিগারের উপরে তখনও সংযুক্ত রয়েছে মৃতের তর্জনীটি। কালীবাবুর চোখ দুটি খোলা, এবং তাদের মধ্যে তখনও আড়ষ্ট হয়ে আছে বিস্ময়ের মতো একটা ভাব। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করবার জন্যে যুক্তিহীন মৃত্যু যে এমন আকস্মিকভাবে তাকে আক্রমণ করবে, যেন তিনি তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। জয়ন্তর মনে হলো এ চোখ যেন আত্মঘাতীর চোখ নয়, কিন্তু ভুবনের তা মনে হয়নি। তিনি অঙ্গুলি নির্দেশে বললেন, দেখেছেন খদের চারদিকে পোড়া দাগ? তার মানে কালীবাবু রিভলভারের নলছেটা একেবারে নিজের রগের উপর রেখে টিপ কলে টিপে দিয়েছেন। বলে
জয়ন্ত হেঁট হয়ে পড়ে খড় চোখে কালীবাবুর হাতটা কিছুক্ষণ পরীক্ষা করল। তারপর বলল, পরশুদিন কালীবাবুর অঙ্গুষ্ঠ আর তর্জনীর উপরে বিষম চোট লেগেছিল। এখনও তার চিহ্ন জাজ্জল্যমান। কাল দেখেছিলাম আঙুল দুটোর উপরে পটি বাঁধা রয়েছে। ঘরের দরজার কাছ থেকে নতুন গলার আওয়াজ এলো। রিভলভারের ঘোড়া টেপবার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওই দেখুন, ঘরের কোণে ব্যান্ডেজটা এখনও পড়ে রয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি। বয়স হবে 35-36, রং উজ্জ্বল শ্যাম। মুখশ্রী বিশেষত্ব বর্জিত হলেও দেখতে মন্দ লাগে না। মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল, জোড়া ভুরু, ওষ্ঠের ওপরে চার্লি চ্যাপলিন গোফ, ডান গালে একটা বড় আঁচিল সহজেই চোখে পড়ে। জামাকাপড় বাবুয়ানার পরিচয় দেয়। দেহ দীর্ঘ ও বলিষ্ঠ। জয়ন্ত জিজ্ঞাসু চোখে ভূপেনের দিকে দৃষ্টিপাত করল। ইনি হচ্ছেন মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। বাসা এই বাড়িতেই। কাল রাত 11টার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে উনিই প্রথম জানতে পারেন কালীবাবু আত্মহত্যা করেছেন। মতিলালের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে ভূপেনের জবানিতে জয়ন্ত তার পরিচয় শুনল। তারপর তার নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করে সে ঘরের এক কোণে এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে তুলে নিল পরিত্যক্ত ব্যান্ডেজটা। ব্যান্ডেজের খানিকটা অংশ রক্তের ছোপে আরক্ত। জয়ন্তর দুই চক্ষু জ্বলে উঠল। সে ফিরে মানিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। তারপর ধীরে ধীরে বলল, ভূপেনবাবু, আত্মহত্যার কোনো কারণ আপনি আবিষ্কার করতে পেরেছেন? যেন কেল্লাফতে করেছেন এমনই ভাব দেখিয়ে ভূপেন বললেন, পেরেছি বই কি। এই এই চিঠিখানা দেখুন। হ্যাঁ, এখানা ছিল বড় টেবিলের উপরে। এই একখান চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট। সেই চিঠি ছাপার অক্ষর কেটে নিয়ে যা লেখা হয়েছে। জয়ন্ত চিঠিখানা যেন দেখেও দেখলে না, বলল, আর কোনো সূত্র পেয়েছেন? পেয়েছি বই কি, সবচেয়ে বড় সূত্র। এদিকে আসুন। ভূপেনের মুখে মহা গাম্ভীর্যের ভাব। ভূপেন কয়েক পা এগিয়ে গিয়ে বাংলা টাইপরাইটারের টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই দেখুন। তখনও টাইপরাইটারের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা টাইপ করা কাগজ। জয়ন্ত মুখ নামিয়ে পাঠ করলে, সধবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি। মাধবীর শাস্ত্রসম্মত স্বামী আবার ফিরে আসছে। এরপর সমাজে আমার আর মুখ দেখাবার উপায় থাকবে না। এই লজ্জা ও অপমানের কবল থেকে নিস্তার পাওয়ার জন্য আজ আমি এই পত্র লিখেই আত্মহত্যা করব, এবং এর জন্যে আর কেউ দায়ী হবে না। ইতি শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী। জয়ন্ত টাইপরাইটার যন্ত্রটা ধরে নাড়াচাড়া করে মিনিটখানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবতে লাগলো। তারপর পকেট থেকে রূপোর শামুকের মতো দেখতে নস্যদানটা বার করে অ্যাক্টিভ নস্য গ্রহণ করলে। গোড়া থেকেই মানিক এই অভাবিত আত্মহত্যার ব্যাপারটা স্বাভাবিক বলে গ্রহণ করতে পারেনি। উড়ো চিঠির সত্যতা সম্বন্ধে কালীবাবুর নিজেরই সন্দেহ ছিল, এবং সেই জন্যেই তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। কিন্তু সেই সন্দেহ নিরসন না করেই তিনি যে আত্মহত্যা করবেন, তার প্রকৃতি এতটা দুর্বল ছিল না। বিশেষত কালীবাবু ছিলেন যেন জীবন জোয়ারের মূর্তিমান উচ্ছ্বাস। নিখিল বিশ্বের পরিপূর্ণ আনন্দ আশ মিটিয়ে উপভোগ করবার জন্য তার চিত্তে ছিল একটা প্রবল আকাঙ্ক্ষা। এত সহজে দুর্ভাগ্যকে মেনে নিয়ে আত্মহত্যা করবার মতন মানুষ তিনি ছিলেন না। তার বিশ্বাস জয়ন্ত এই কথা জানে এবং মানে। জয়ন্ত হঠাৎ এখন নস্য নিলে কেন? বহু মামলায় মানিক বারংবার লক্ষ্য করেছে, স্বপক্ষে কোনো মূল্যবান সূত্র পেলেই জয়ন্ত খুশি হয়ে নস্য না নিয়ে পারে না। ওই টাইপরাইটারটা নেড়ে চেড়ে সে এমন কি আনন্দজনক সূত্র আবিষ্কার করলে। কিন্তু জয়ন্তর মুখ দেখে এ প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায় না। তার মুখ একেবারেই কালীঘাটের পটে আঁকা মূর্তির মতো ভাবহীন। মুরব্বীর মতো মাথা দোলাতে দোলাতে ভূপেন বললেন, এই জয়ন্তবাবু, এখন কি ভাবছেন? যা বললুম তাই তো? কালীবাবু নিশ্চয়ই আত্মহত্যা করেছেন। এটা হচ্ছে নিতান্তই হালকা মামলা।
রূপোর নস্যদানটা পকেটস্থ করে জয়ন্ত বলল, আগে হ্যাঁ, আপনার কথাই ঠিক, ওটা নিতান্ত হালকা মামলা। তাহলে এই রক্তাক্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা খামোকার মেজাজ খারাপ করি কেন? হ্যাঁ, চলুন বাইরে চলুন। তাই চলুন, বাইরে গিয়ে মতিবাবুর কাছ থেকে আমি দু একটা কথা জানবার চেষ্টা করব। আশা করি ওর আপত্তি হবে না। মতিলাল দ্বিধাহীন কণ্ঠে বলল, বিলক্ষণ, আপত্তি আবার কিসের? তবে আমাকে বেশিক্ষণ ধরে না রাখলেই বাধিত হবে, কারণ এই দুর্ঘটনার পরে আমার ঘাড়ে পড়েছে অনেক অপ্রীতিকর কাজের ভার। মতিবাবু, আপনি কালীবাবুর প্রাইভেট সেক্রেটারির কাজ করেছেন কতদিন? 3 বছর। কালীবাবু নিজের সাংসারিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতেন? আগে হ্যাঁ, আমার উপরে ছিল তার অগাধ বিশ্বাস। কেবল সাংসারিকই নয়, সমস্ত বৈষয়িক ব্যাপার নিয়েও তিনি আমার সঙ্গে পরামর্শ করতেন। আচ্ছা, কালীবাবুর ভ্রাতুষ্পুত্র তারা প্রসন্নবাবুকে আপনি চেনেন কি? অবশ্যই চিনি, এই তো কালকেই তিনি এখানে এসে বিশাল হুলস্থুলো বাঁধিয়েছিলেন। সে আবার কি? কালীবাবুর সঙ্গে তার ভয়ানক ঝগড়া হয়েছিল। আমি সেখানে হাজির না থাকলে খুঁড়োকে তিনি নিশ্চয় মেরেই বসতেন। কেন? কালীবাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি পাওয়ার কথা তারাপ্রসন্ন বাবুরই, কিন্তু কালীবাবু সম্প্রতি উইল করে সমস্ত সম্পত্তি দিয়েছেন তার সহধর্মিণী মাধবী দেবীকে। সমস্ত সম্পত্তি? একরকম তাই বটে। তারাপ্রসন্নবাবু পাবেন কিছু কিছু মাসোহারা মাত্র। অবশ্য মাধবী দেবী ভোগ করবেন কেবল জীবন সত্ত্ব। তার অবর্তমানে তারাপ্রসন্নবাবুর বংশধররাই সম্পত্তির মালিক হতে পারবেন, কিন্তু উইলের এই শর্ত তারাপ্রসন্নবাবুর মনোপুত হয়নি, আর তাই নিয়েই ঝগড়া। উইল কবে হয়েছিল? আগের সপ্তাহে, অর্থাৎ আজ থেকে 6 দিন আগে। এই সময় বাড়ির ভিতর থেকে একজন দাসী মতিলালের সামনে এসে বললে, মা ঠাকুরন আপনাকে ডাকছেন। শুনলেন তো, আবার তলব পড়েছে। কর্তাগিন্নি দুজনেরই আমাকে না হলে চলে না। বেশি বিশ্বস্ত হওয়ার মানেই হচ্ছে বেশি খাটুনি খেটে মরা। মা ঠাকুরুনকে? মাধবী দেবী। বেশ, আপনি আসুন, আমার আর কিছু জানবার নেই। না না, আমার আরেকটি মাত্র জিজ্ঞাসা আছে। কালীবাবুর বাড়িতে বাংলা টাইপরাইটার আছে কয়টি? একটা। ব্যাস, আমার কথা ফুরালো। মতিলাল হন্তদন্তের মতো প্রস্থান করল। ভূপেন বললেন, জয়ন্তবাবু, বাজে কথা নিয়ে মাথা ঘামিয়ে মিছে আর ফ্যাকড়া কেন বাড়াচ্ছেন মশাই? নিজের হাতে যে মরে তাকে আর কোনো সাহায্যই করা যায় না, বুঝলেন? আপনি যথার্থ কথাই বলেছেন, এটা নিতান্তই একটা হালকা মামলা। তবে আমার একটি অনুরোধ রাখবেন। বলুন। আত্মহত্যার আগে কালীবাবু যে কথাগুলি টাইপ করে গিয়েছিলেন, ওই টাইপরাইটারেই সেই কথাগুলি আর একখানা কাগজে টাইপ করিয়ে আমাকে একবার দেখাতে পারেন? এ আবার আপনার কি খেয়াল? যথাসময়েই সব কথা বলবো। বিকেলে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে। বিকাল। জয়ন্ত ও মানিক থানার ভিতরে প্রবেশ করল। তাদের দেখেই ভূপেন টেবিল চাপড়ে বলে উঠলেন, আরে জয়ন্তবাবু, আপনি এ আবার কি গোল বাঁধালেন? মুখ টিপে হেসে জয়ন্ত বলল, ব্যাপার কি? বড়ই রহস্যময়, আমি কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? আসলে যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর অন্তিম স্বীকারোক্তি সংলগ্ন ছিল, তার মধ্যে রিবন বা কালির ফিতে নেই। আমি তো জানি। কেবল তাই নয়, তারপর নতুন রিবন আনিয়ে কালীবাবুর সেই স্বীকারোক্তির কপি করে দেখা গেল সেটা টাইপ করা হয়েছে অন্য কোনো মেশিনে। কারণ আসল আর নকলের টাইপের ছাঁচ একরকম নয়। ব্যাপারটা যে এইরকম দাঁড়াবে আমি আগেই সেটা অনুমান করতে পেরেছিলাম। এটা নিতান্ত হালকা মামলা। কে বলে মামলাটা হালকা? হ্যাঁ, কে বলে? মামলাটা এর মধ্যে দস্তুর মতো একেবারে ভারী হয়ে উঠেছে। হালকা কি ভারী জানি না মশাই, তবে এটা যে খুনের মামলা তাতে আর কোনোই সন্দেহ নেই। আপনি যে আরো বেশি ভারী অর্থাৎ গুরুতর কথা বলেছেন, আত্মহত্যাকেও আপনি খুন বলে চালাতে চান নাকি? ভূপেনবাবু, আমার মতো আপনিও তো সকর্ণ শুনেছেন কালীবাবুর একটার বেশি টাইপরাইটার ছিল না, আর সচক্ষিত দেখেছেন তাইতেই আটকানো ছিল তার স্বীকারোক্তি। অথচ সেই টাইপরাইটারে কালির ফিতে ছিল না। আপনি নিশ্চয়ই বলবেন না যে আত্মহত্যার পূর্ব মুহূর্তে নিজ টাইপরাইটার থাকতেও কালীবাবু বাড়ি ছেড়ে আর কোথাও ছুটে গিয়ে
অন্য যন্ত্রে তার স্বীকারোক্তি টাইপ করে এনেছিলেন। এটা একেবারেই অসম্ভব। এর মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির হাত আছে। দ্বিতীয় ব্যক্তি? হ্যাঁ, হত্যাকারী। ভূপেন লম্ফ ত্যাগ ও আসন ত্যাগ করল। সে চমকিত কণ্ঠে বলল, কি বলছেন আপনি? জয়ন্ত নিজের মনেই বলল, ঘরের মেঝে থেকে কালীবাবুর আঙুলের ব্যান্ডেজ তুলে নিয়ে প্রথমেই আমার চোখ খুলে যায়। কালীবাবুর ডান হাতের অঙ্গুষ্ঠ আর তর্জনী ছিল ওই ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সে অবস্থায় কেউ রিভলভারের ঘোড়া টিপতে পারে না। অবশ্য কালীবাবু নিজেই পট্টি খুলে ঘোড়া টিপতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে পট্টির উপরে এক ফোঁটা রক্তের দাগও লাগতো না, এবং তিনি তা করেনও নি। তিনি যখন গুলিবিদ্ধ হন তার আঙুলের উপরে তখন পট্টি বাঁধা ছিল, আর সেই জন্যই পট্টির উপরে ছিল রক্তের ছোপ। সুতরাং হত্যাকাণ্ডের পর পুলিশের চোখে তুলে দেবার জন্য হত্যাকারী যে পট্টিটা সরিয়ে ফেলেছিল, এতে আর কোনোই সন্দেহ নেই। নির্বাক ভূপেন মুখ ব্যাদান করে জয়ন্তর দিকে তাকিয়ে রইলেন পরম বিস্ময়ে। জয়ন্ত বলল, এই মামলায় দুটো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রক্তাক্ত পট্টি আর রিবনহীন টাইপরাইটার। এই দুটো প্রমাণেই জানা যায় ঘটনাস্থলে আবির্ভূত হয়েছিল দ্বিতীয় ব্যক্তি। তাড়াতাড়িতে সে লক্ষ্য করতে পারেনি যে পট্টির উপরে রক্তের ছোপ আছে। অন্য কোনো টাইপরাইটারে আগে থাকতেই সে স্বীকারোক্তি লিখে প্রস্তুত হয়েই এসেছিল। কালীবাবুর মেশিনে সেখানে আটকাবার সময় কল্পনাও করতে পারেনি যে তার মধ্যে নেই কালির ফিতে। এখন প্রশ্ন ওঠে, এই দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে? ভূপেনবাবু, আপনি লক্ষ্য করে দেখেছেন যে পত্রখানা কালীবাবুর তথাকথিত আত্মহত্যার হেতু, তার ট্রেডমার্ক? খোঁজ নিলে জানতে পারবেন কালীবাবু নিজেও ওই একই ট্রেডমার্ক করা কাগজ ব্যবহার করেন। এই দেখে সন্দেহ হয় পত্র প্রেরক তার বাড়িতে আনাগোনা করবার সুযোগ পায়। কিন্তু এ সন্দেহের বিশেষ মূল্য নেই, কারণ এরকম কাগজ বাজারে সুলভ। সুতরাং পরস্পরের সঙ্গে অপরিচিত যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে। অতএব অন্য উপায়ে আমাদের হত্যাকারীর সন্ধান করতে হবে। ভূপেনবাবু, আপনি আরও একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? কি? ইজি চেয়ার আর তার উপরকার মৃতদেহের অবস্থান। হ্যাঁ, চেয়ার আর দেহ দুই ছিল ওই ঘরে ঢোকবার দরজার মুখোমুখি। ঘরে দরজা ছিল একটি মাত্র। তাহলে কেউ যদি ঘরে ঢুকে থাকে তবে তাকে কালীবাবুর সামনে দিয়ে ঢুকতেই হয়েছিল। কেউ যদি কেন ভূপেনবাবু, কেউ নিশ্চয়ই ঘরে ঢুকেছিল। আপনি কি বলতে চান? খুনি যখন ঘরে ঢোকে কালীবাবু তাকে দেখতে পেয়েছিলেন? তাই তো বলতে চাই। অথচ কালীবাবু তাকে বাধা দেননি? না, কারণ সে ছিল তার পরিচিত। হ্যাঁ, অতি পরিচিত, তাই সন্দেহের অতীত। কারণ খুনি যে ঘরে ঢুকেই সামনাসামনি দাঁড়িয়ে গুলি ছোড়েনি সে প্রমাণও আছে। কালীবাবুর ডান রগের ওপরে রিভলভারের নলচে লাগিয়ে গুলি ছোড়া হয়েছিল, আমরা সকলেই তা জানি। সুতরাং খুনি যখন ঘরে ঢুকে কালীবাবুর খুব কাছে ডান পাশে এসে দাঁড়ায়, তখনও তিনি তাকে সন্দেহ করতে পারেন, কেননা সে ছিল তার ঘনিষ্ঠ ব্যক্তি। এখন আন্দাজ করতে পারেন কে এই ব্যক্তি? ভূপেন কতকটা তারীভূতের মতো হয়ে পড়েছিলেন। এতক্ষণ পরে তার দেহে, মুখে ও চোখে জাগ্রত হলো জীবন চাঞ্চল্য। উত্তেজিতভাবে বলে উঠলেন, আলবাত আন্দাজ করতে পারি, নিশ্চয়ই আন্দাজ করতে পারি। কে সে? কালীবাবুর ভাইপো তারাপ্রসন্ন। আমি এখনই তার সন্ধানে বেরিয়ে পড়ব। হ্যাঁ, সম্পত্তি থেকে প্রায় বঞ্চিত হয়ে কালীবাবুর উপরে সে ভীষণ খাপ্পা হয়ে আছে বটে। এমন অবস্থায় অনেক খুন খারাপি হতে দেখা গিয়েছে। আপনার অনুমান অসঙ্গত নয়। তাহলে এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করি কেন? বিলম্বে কার্যহানির সম্ভাবনা। তিষ্ঠ ক্ষণকাল, আর একটু সবুর করলে ক্ষতি হবে না। আমার হাতে আরও কিছু কিছু প্রমাণ আছে। তরুণ মশাই, যা বলবার বলে ফেলুন, আমার আবার তর্স হয়েছে না। হ্যাঁ, তারা প্রসন্নের উপরে সন্দেহ হওয়ারই কথা। ও বাড়িতে তার আনাগোনা ছিল। সে জুয়ারি, মদ্যপ, লম্পট, বেকার। তার মতো লোক সম্পত্তি হারিয়ে যে চণ্ডালের আগের বশবর্তী হয়ে নরহত্যা করবে, এটা কিছুই অসম্ভব নয়। হায় হায় হায়, গোড়া থেকেই তার উপরে আমার সন্দেহ করা উচিত ছিল। তাহলে এতক্ষণ তার হাতে আমি লোহার বালা পরিয়ে দিতে পারতাম। ওফ, কি ভুলটাই না করলাম আমি। এইবারে আর একটা কথা ভেবে দেখুন ভূপেনবাবু। ঘটনার রাত্রের কথা স্মরণ করুন। ঘড়িতে 11টা বেজেছে।
দরজার দিকে মুখ করে কালীবাবু ইজি চেয়ারের উপর বসে আছেন। এমন সময় যে তারাপ্রসন্ন খানিক আগে মারমুখো হয়ে তার সঙ্গে ভীষণ ঝগড়া করে গেছে, সে হঠাৎ ঘরের ভিতরে এসে ঢুকল। আপনি যদি কালীবাবু হতেন, এ অবস্থায় পড়লে কি করতেন? উঠে তারাপ্রসন্নকে তেড়ে মারতে যেতাম, নয়তো ওই দূর দূর করে তাড়িয়ে দিতাম, নয়তো থাক, ওতেই চলবে। কিন্তু কালীবাবু ওসব কিছুই করেননি। তিনি নিশ্চিন্তভাবে চেয়ারের উপরেই বসে রইলেন। আর তারাপ্রসন্ন নির্বিবাদে সামনে গিয়ে সোজা তার ডান পাশে এসে তাকে গুলি করে সরে পড়ল। এটা কি সম্ভবপর? তাহলে বেশ বোঝা যাচ্ছে তারাপ্রসন্ন হত্যাকারী নয়। ভূপেন দস্তুর মতো মুষড়ে পড়ে বললেন, মশাই, আপনি তো দেখছি মহা সাংঘাতিক লোক। হ্যাঁ, এই টেনে তোলেন আকাশে, আবার এই ঠেলে ফেলেন পাতালে। জয়ন্ত অবিচলিতভাবে বললে, আপনি মোহিত সেনের কথা ভুলে যাচ্ছেন কেন? বলিনি, কারুকেই বলিনি, কিন্তু তার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? চিঠিতে সে নিজের ঠিকানা আর হাতের লেখা গোপন করেছে। কালীবাবু তাকে নিশ্চয়ই চিনতেন। আরে ধুর, ওরকম গোপনতার কোনো মানেই হয় না। কালীবাবু বেঁচে থাকলে সে যে নিজেই তার সঙ্গে দেখা করতে আসতো, এটাও ভুলবেন না যেন। হ্যাঁ, পরে সত্যিই দেখা করতে সে এসেছিল হত্যার সংকল্প নিয়ে, কিন্তু সে চিঠিখানা লিখেছিল অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? ওই চিঠির সঙ্গে কালীবাবুর মৃতদেহ আবিষ্কৃত হলে সকলেরই দৃঢ় বিশ্বাস হবে কালীবাবু আত্মহত্যা করেছেন। দৈবগতিকে তদন্তে কেউ আসল ব্যাপার সন্দেহ করলেও সে থাকবে নিরাপদে, কারণ পত্রে তার হাতের লেখা বা ঠিকানা নেই। এই যে বিষ বাঁ জলের নিচে পড়লুম রে বাবা, যাকে জানি না চিনি না তাকে ধরবো কেমন করে? ভূপেনের হাতে একখানা ফটো গুজে দিয়ে জয়ন্ত বললে, বন্ধুদের সঙ্গে সদল বলে এই দেখুন মহিতোষকে। ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার আসামি, চিনতে পারেন? ছবির উপরে চোখ বুলিয়ে ভূপেন ঘাড় নেড়ে বললেন, মোটেই না। জয়ন্ত আর একখানা ছবি দেখিয়ে বললে, এর মধ্যে মহিতোষের মূর্তি এনলার্জ করে দেখানো হয়েছে। ছোট ছবিতে ওর মুখের খুঁটিনাটি ভালো করে বোঝা যাচ্ছিল না। মহিতোষের দাড়ি গোঁফ কামানো ছিল। কেবল আমি শখ করে তার নাকের তলায় ছোট্ট একজোড়া গোঁফ এঁকে দিয়েছি। এখন বলুন তো মশাই, ওই গোঁফ, ওই জোড়া ভুরু আর ডানগালের ওই আঁচিল আপনি এর আগে আর কোনো মুখে দেখেছেন কিনা? ভূপেন দুই চক্ষু ছানা বড়ার মতো করে তুলে বললে, আরে আরে, এই যে মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। তাহলে এবার চিনতে পেরেছেন? উত্তম। হ্যাঁ, মতিলালই হচ্ছে খুনি এবং মহিতোষ সেন। নাম ভারিয়ে সে কালীবাবুর কাছে চাকরি নিয়েছিল। কালীবাবুর স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তার যোগসাজশ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে মাধবী দেবী যে তার পূর্বস্বামীকে চিনতে পেরেছিলেন, এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। কালীবাবুকে ইহলোক থেকে বিদায় নিতে হতো অনেকদিন পূর্বেই, কিন্তু 6 দিন আগে মাধবীকে জীবন সত্ত্ব দিয়ে তিনি নিজের মৃত্যুকে ঘনিয়ে এনেছিলেন নিজেই। এখন আপনার কর্তব্য আপনি করুন ভূপেনবাবু। আপাতত এই শখের গোয়েন্দারা একটু বিদায় নিচ্ছে। জয়ন্তর দুই হাত চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে ভূপেন বললেন, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করি, আপনি হচ্ছেন অতুলনীয়। জয়ন্ত হাসি মুখে বললে, কিছু না, সত্যই এটা নিতান্ত হালকা মামলা, নইলে এত সহজে কিনারা হতো না। তবে ব্যান্ডেজ আর টাইপরাইটার নিয়ে ভ্রম না করলে মতিলালকে মহিতোষ বলে চিনতে পারলেও কেউ তার কিছুই করতে পারত না। সে ধরা পড়ল খালি সামান্য অসাবধানতার জন্যই। চলে এসো মানিক, এখন ভূপেনবাবু যাবেন মহিতোষের খোঁজে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সিরিজের গল্প নিতান্ত হালকা মামলা। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ফিরে আসব পরবর্তী গল্পে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন কাহিনী ক্লাসিক্স, কাহিনী শোনার ক্লাসিক ঠিকানা।